খবর শুনছেন বর্তমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, সকালে আরজি কর থেকে ইস্তফা, বিকেলে বিতর্কিত অধ্যক্ষ সন্দীপকে ন্যাশনাল মেডিকেলে পাঠানো মমতা। আমি প্রমাণ করব, মানিক ভট্টাচার্যকে বড় সুযোগ দিল আদালত। আরজি করের অধ্যক্ষের বিরুদ্ধে রাজ্যপালকে আগেই বিস্ফোরক অভিযোগ জানিয়েছিলেন সুকান্ত। লাগাতার বিক্ষোভ টিএমসি শিক্ষক সংগঠনের, ইস্তফা দিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আরজি করের মহিলা চিকিৎসক খুনে কতজন, ডিএনএ ম্যাচিং করাতে চলেছে সিবিআই। আবহাওয়া দপ্তর সূত্র অনুযায়ী দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, উত্তরে কবে কমবে বৃষ্টি, এক নজরে আবহাওয়ার পূর্বাভাস। জ্বলবে আগুন ঘরে ঘরে, এখনো হাসিনাকে চায় বাংলাদেশ। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। আরজি কর মেডিকেল কলেজের ঘটনায় উত্তপ্ত গোটা শহর, প্রতিবাদে সরকারি হাসপাতালগুলিতে পরিষেবা প্রায় স্তব্ধ। আরজি করের জুনিয়র ডাক্তাররা যখন ক্ষোভে ফেটে পড়েছেন, সেই আবহেই সোমবার সকালে অধ্যক্ষ পদে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। তিনি জানিয়ে দেন, মৃত্যুর এই দুর্ঘটনার নৈতিক দায়িত্ব স্বীকার করে নিয়ে আজকে রেজিগনেশন দিলাম। ডাক্তারদের মধ্যেও কিন্তু অনেক চোর ডাকাত আছে, আপনারা হয়তো খুঁজে বার করবেন কেন সন্দীপ ঘোষের এত শত্রু। তার কারণ হচ্ছে অনেকেই চোর ডাকাত পয়সা তোলা বাজ, সেগুলো আমি আরজি করে বন্ধ করেছিলাম। আপনারা শুনলে আশ্চর্য হবেন, 5 বছর ধরে ডেথ সার্টিফিকেটের জন্য পয়সা দিতে হতো। আমার পরিবার যে যন্ত্রণা সহ্য করেছে, আমার ছোট ছোট দুটো বাচ্চা যে সহ্য করেছে, তাতে বাবা হিসাবে আমি লজ্জিত। আমাকে বাধ্য করেছে আমাদের আরজি করের ছাত্রছাত্রীদের আবেগ, আমাকে বাধ্য করেছে রাজ্যবাসীর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট। মৃত্যুটা হচ্ছে আমার মেয়ের মৃত্যু, যেটা আমি বাবা হিসাবে মেনে নিতে পারলাম না। আমি কিন্তু কোনো দোষীকে আড়াল করা চাইনি, এবং আমি চেয়েছি তার যে তদন্তই হোক, রাজ্য পুলিশ তদন্ত, সিবিআই তদন্ত, যে তদন্তই হোক, আমি কিন্তু সিসিটিভি ফুটেজ নিজের স্বেচ্ছায় 1 ঘন্টার মধ্যে আমি ডিসি পুলিশকে তুলে দিয়েছি, কলকাতা সিপিকে তুলে দিয়েছি। আমি চেয়েছি দোষীরা শাস্তি পাক, যে কুকুর যে জানোয়াররা ওকে ছিঁড়ে খেয়েছে তারা শাস্তি পাক। তারা ধর্ষক, তাদের কোনো জাত হয় না, তারা ডাক্তার হতে পারে, তারা সুইপার হতে পারে, তারা ধর্ষক, অতএব তারা শাস্তি পাক। আমি এই বলে আপনাদেরকে আমার রেজিগনেশন আমি দিলাম। আমি রাজ্যবাসীর কাছে প্রার্থনা করব যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সরকারের কাছে প্রার্থনা করব, আশা করি আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মৃত্যুর এই দুর্ঘটনার নৈতিক দায়িত্ব স্বীকার করে নিয়ে আজকে রেজিগনেশন দিলাম আমার প্রিন্সিপাল চেয়ার থেকে এবং সার্ভিস থেকে। ধন্যবাদ সবাইকে। আপনার সন্তান সম চিকিৎসকের মৃত্যুতে বাবা হিসেবে পদত্যাগ করছেন তিনি। শুধু তাই নয়, স্বাস্থ্য ভবনে পদত্যাগপত্র জমা দিয়ে সন্দীপ ঘোষ জানিয়ে দেন সরকারি চাকরি থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন অন্য জায়গায় কাজ করতে বলেছেন সন্দীপ ঘোষকে। নির্যাতিতার বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী এ কথা বলার কয়েক ঘন্টার মধ্যেই নতুন পদ পেয়ে গেলেন সন্দীপ ঘোষ। সোমবার বিকেলেই স্বাস্থ্য দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হলো, ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হচ্ছেন সন্দীপ ঘোষ। আর ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে অজয় রায়কে পাঠানো হলো স্বাস্থ্য ভবনের ওএসডি পদে। চলতি মাসেই অজয় রায়ের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, অর্থাৎ এদিন সন্দীপ ঘোষের পদত্যাগপত্র গৃহীত হলো না। প্রশ্ন উঠছে, আরজি করে যে ঘটনা ঘটেছে তারপরও কেন সরকারের এত আস্থা সন্দীপ ঘোষের ওপর? এদিন সন্দীপ ঘোষ পদত্যাগ করার কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী বলেন, উনি বলছিলেন যে আমার বাড়িতেও বাচ্চারা আছে, আমায় গালিগালাজ করছে। আমরা ওকে বুঝিয়ে বলেছি, ঠিক আছে কাজ করতে হবে না, আমরা ওকে সরিয়েছি অন্য জায়গায়। অর্থাৎ সরকারি চাকরি যে যাচ্ছে না সন্দীপ ঘোষের, তা স্পষ্ট হয়ে যায় তখনই। আর কয়েক ঘন্টার মধ্যে পেয়ে গেলেন নতুন পদও। এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, সন্দীপ ঘোষ বরাবরই শাসক দলের ধামাধারী। তিনি দাবি করেছেন, একসময় বদলি ঠেকানোর জন্য স্বাস্থ্য সচিবের কাছে একজন ইমামকে পাঠিয়ে দিয়েছিলেন এই সন্দীপ ঘোষ। উল্লেখ্য, এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আগেই একাধিক অভিযোগ উঠেছিল। টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে স্বজন পোষণ একাধিক অভিযোগ উঠেছিল। আদালত পর্যন্ত গড়িয়েছিল মামলা। তারপরও আরজি কর থেকে সরেননি সন্দীপ। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটিতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইবার টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন এবং কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আসছি পরবর্তী খবরে। জামিনের জন্য হন্যে হয়ে লড়ছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। জামিন কবে পাবেন বা আদেও আদালত তার আবেদন মঞ্জুর করবে কিনা সেটা সময়ই বলবে। তবে নিম্ন আদালতের নিজের আইনজীবীর সঙ্গে মামলা সংক্রান্ত বিষয়ে আলাদাভাবে কথা বলতে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশ, আইনজীবীর সঙ্গে কথা বলার জন্য 1.5 ঘন্টা সময় পাবেন মানিক ভট্টাচার্য।
সেই সময় উপস্থিত থাকবেন একজন ইডি অফিসার, থাকবে একজন কোর্ট অফিসার, যারা একটু দূরে থাকবেন। খুব শীঘ্রই মানিকের বিরুদ্ধে নিম্ন আদালতে চার্জ ফ্রেমের প্রক্রিয়া শুরু করা হবে বলে এদিন আদালতে জানায় ইডি। পাল্টা মানিক ভট্টাচার্য বলেন, আমি প্রমাণ করব আমার বিরুদ্ধে যে যা অভিযোগ করেছে সেটা ভুল। স্বচ্ছ বিচার প্রক্রিয়ার জন্য আমি জেল থেকে চিঠি লিখেছি। 23 অগস্ট মামলার পরবর্তী শুনানি হবে। নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই মামলার তদন্ত করছে। কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে চলছে মামলা। এরই মধ্যে একাধিকবার জামিনের আবেদন করে আদালতের দ্বারস্থও হয়েছেন মানিক। এর আগে জামিন মামলা পেছনোর আর্জি জানানোয় ইডির উপর বিরক্তিও প্রকাশ করেছিল আদালত। এদিন ছিল সেই মামলার শুনানি। রাজ্যপালকে লেখা সুকান্ত মজুমদারের চিঠিতেও সন্দীপ ঘোষের নাম ছিল। আর্জি করেন নানান দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যুক্ত অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বিস্ফোরক এই অভিযোগ আগেই করেছিলেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। লিখিতভাবে রাজ্যপালের কাছে অবিলম্বে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন সুকান্ত। আরজি করে ডাক্তারি সরঞ্জাম কেনায় দুর্নীতি, টেন্ডার দুর্নীতি, ক্যান্টিন পরিচালনার ক্ষেত্রে দুর্নীতি, নিয়োগের ক্ষেত্রে অস্বচ্ছতা সহ একাধিক বিষয় উল্লেখ করে আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সবিস্তারে চিঠি লিখেছিলেন সুকান্ত মজুমদার। আজ সোমবার আরজি করের সেই অভিযুক্ত অধ্যক্ষ চিকিৎসক সন্দীপ ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের দায়িত্ব থেকে পদত্যাগ করার কথা জানালেন। আরজি করের আন্দোলনরত পড়ুয়াদের দাবি দেওয়ার মধ্যে অন্যতম ছিল সন্দীপ ঘোষের অপসারণ প্রসঙ্গ। বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের স্পষ্ট বক্তব্য ছিল যে, বারবার বলছি যে সিবিআই তদন্ত হওয়া উচিত। পুলিশের ভূমিকা অত্যন্ত সন্দেহজনক। পুলিশ এই ঘটনার তদন্ত করতে পারবে না। আমি জেপি নাড্ডা সাহেবকে চিঠিও দিচ্ছি যে প্রয়োজনে এমসিআই টিম পাঠানো হোক, দেখা হোক যে রাজ্য সরকারি মেডিকেল কলেজগুলোতে পরিকাঠামো ঠিক আছে কি নেই। যদি পরিকাঠামো ঠিক না থাকে তাহলে তো সেখানে পড়াশোনা চলতে পারে না। শাসক দল তৃণমূল কংগ্রেসের মদতেই লাগাম ছাড়া দুর্নীতি এবং বিভিন্ন অনিয়মের সঙ্গে যুক্ত আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারি পড়ুয়া এবং হাসপাতালের স্বার্থ না দেখে সন্দীপ ঘোষ দিনের পর দিন নানান অপকর্ম চালাচ্ছেন বলেও রাজ্যপালকে লেখা সম্প্রতি সুকান্ত মজুমদারের চিঠি লেখা প্রসঙ্গে সুকান্ত মজুমদার সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরও একবার কড়া পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানালেন। যদিও আরজি করের অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করার কথা জানানোর সময় সন্দীপ ঘোষের দাবি, তিনি কোনোদিন কোনো ধরনের অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, কারোর চাপেও তিনি পদত্যাগ করেননি। তিনি স্বেচ্ছায় অধ্যক্ষ পদ থেকে সরে দাঁড়ালেন বলেও সংবাদ মাধ্যমকে এদিন জানান আরজি করের সদ্য বিদায়ী অধ্যক্ষ সন্দীপ ঘোষ। পদত্যাগ করলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমলেন্দু ভূঁইয়া। ফ্যাক্সের মাধ্যমে পদত্যাগপত্র পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে। শিক্ষাঙ্গনের লাগাতার আন্দোলনের জেরেই তার এই পদত্যাগ বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। যদিও এই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি উপাচার্য। তিনি বলেন, আমি তো কোনো কারণই লিখিনি, আমি শুধু বলেছি আপনি দায়িত্ব দিয়েছিলেন, আমি ছেড়ে দিয়েছি। বিগত বেশ কয়েকদিন উত্তপ্ত কল্যাণী বিশ্ববিদ্যালয়। বেশ কয়েক দফা দাবি নিয়ে তৃণমূল শিক্ষক সংগঠন আন্দোলন চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়। উপাচার্যের পদত্যাগের দাবিতে তার ঘরের সামনে অবস্থান বিক্ষোভেও বসেছে তারা। বিশ্ববিদ্যালয় শিক্ষার মান নেমে যাওয়া, স্থায়ী কর্মচারীদের প্রমোশন, অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে উপাচার্যের পদত্যাগের পক্ষে সরব হয় তৃণমূল। এরপর আজ উপাচার্যের অফিস ঘরের তালা মেরে বিক্ষোভ দেখায় প্রতিবাদীরা। তাদের সাফ দাবি, যতক্ষণ না পদত্যাগ করবেন তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এরপরই সন্ধে নাগাদ পদত্যাগপত্র পাঠান উপাচার্য। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইয়াসিন জামান বলেন, উনি বলেছেন আন্দোলনের কাছে নত হয়ে রাজ্যপালকে ইস্তফা পাঠিয়েছেন, তাই আজকের মতো আন্দোলন বন্ধ করলাম। কিন্তু ইস্তফাপত্র রাজ্যপাল গ্রহণ না করলে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হব। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী একাধিক জন আরজি কর হাসপাতালের মৃত অবস্থায় তরুণী চিকিৎসকের সঙ্গে যৌন খেলায় মেতে উঠেছিল। মৃতদেহের যৌনাঙ্গের মধ্যে জমে থাকা শুক্রাণু এটি প্রমাণ করে। মৃতদেহের সঙ্গে যৌনক্রিয়া এই ধরনের ঘটনা হেতাল পারেখ খুনের ঘটনাতেও দেখা গিয়েছিল। ওই ঘটনায় ধনঞ্জয়কে ফাঁসি দণ্ড দিয়েছিল আদালত। এবারে আরজি কর হাসপাতালের তরুণী পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন কলকাতা পুলিশের এক সিভিক ভলেন্টিয়ার। তবে ধৃত সঞ্জয় রায় যৌন সঙ্গম করেছে কিনা সে ব্যাপারে প্রমাণ জোগাড় করতে জোর কদমে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ। নিহত তরুণীর দেহ ডিএনএ টেস্ট করার পর আরও এই নৃশংস হত্যাকাণ্ডের বিষয় অনেক অজানা তথ্য সামনে আসবে বলে মনে করছেন কলকাতা গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখা। ইতিমধ্যেই কলকাতা পুলিশের বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা সমস্ত দিক খতিয়ে দেখছে।
ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের পাশাপাশি আর কারা এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তা জানতে বিভিন্ন ধরনের ক্লু খুঁজছে পুলিশ। আরজিকর হাসপাতালের 4 তলার যেখানে মৃতদেহটি অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয়েছিল সেই স্পটের উপর জোরদার নজরদারি চালাচ্ছেন গোয়েন্দারা। কারণ লালবাজারে দুদে গোয়েন্দাদের মতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি নিয়ে যেভাবে পড়ুয়া ডাক্তাররা আন্দোলন জোরদার হয়েছে তাতে এই অপরাধের সঙ্গে যারা যুক্ত তাদের মধ্যে কেউ একবার হলেও ওই স্পটে কোনো এভিডেন্স আছে কিনা তা নষ্ট করতে যেতে পারে। তাই ওই হল ঘরটিতে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। গোয়েন্দারা আরও নিশ্চিত হয়েছে যে এই হত্যাকাণ্ডের ঘটনায় হাসপাতালের ভিতর একাধিক জন যুক্ত রয়েছে। তারা কারা তা জানতেই গোয়েন্দারা সাদা পোশাকে ঘুরে বেড়াচ্ছেন আরজিকর হাসপাতাল চত্বরে। একই সঙ্গে চলছে হাসপাতালে সিকিউরিটি ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকদের বয়ান রেকর্ডের পালা। তবে খুনির কিনারা পেতে যেমন চলছে তদন্ত, তেমনি এর পাশাপাশি নিহত তরুণী চিকিৎসকের সঙ্গে ব্যক্তিগত কারোর কোনো শত্রুতা ছিল কিনা সে বিষয়টিও তার পরিবারের সঙ্গে কথা বলে জানতে চাইছেন গোয়েন্দারা। প্রতিশোধ নিতেই এই ধর্ষণ ও খুন, নাকি পৈশাচিক অত্যাচারের মাধ্যমে বিকৃত যৌন লালসা মেটানোর অপরাধ, কোনটা সঠিক সেই উত্তর খুঁজছে লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্ট। 1 সপ্তাহ কেটেছে বাংলাদেশ ছেড়েছে আওয়ামী লীগ সভাপতি তথা সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই কার্যত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। এবার প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে মিছিল বের করল আওয়ামী লীগ। বাংলাদেশের সময় অনুযায়ী সোমবার বিকেল 4:30 নাগাদ আলফাডাঙ্গা জেলার ডাকবাংলো সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিলটি বের হয়। এদিনের এই মিছিলটি খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ হাসিনা দেশ ছাড়ার পরেই প্রথম কোনো কর্মসূচি পালন করল আওয়ামী লীগ। হাজার হাজার আওয়ামী কর্মী সমর্থক থেকে শুরু করে আলফাডাঙ্গার 6টি ইউনিয়ন ও 1টি পৌরসভার জনপ্রতিনিধি অংশ নেন বিক্ষোভ কর্মসূচিতে। উল্লেখ্য, হাসিনা দেশ ছেড়ে ভারতে আসার পরই অভিযোগ ওঠে আওয়ামী লীগের নেতাদের উপর অত্যাচারের। দেখা যায় একাংশ নেতা ভয়ে ভারতে এসে আশ্রয়ও নেন। কারোর বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে, তো কাউকে মারধর করার অভিযোগ ওঠে। এরপর আজ আওয়ামী লীগের এই মিছিল কার্যত প্রশ্ন তুলছে, তাহলে কি এখনো হাসিনাকে চায় বাংলাদেশ? আজ বিক্ষোভকারীরা জোরালো কণ্ঠে স্লোগান দেয়, 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। কখনো তারা বলেন শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই। কখনো বা তাদের বলতে শোনা যায় শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। তবে শুধু আলফাডাঙ্গা নয়, এদিন গোলাপগঞ্জের ব্যাংকপাড়া আওয়ামী কার্যালয় থেকেও একটি মিছিল বের করা হয়। এখন খবর শুনবেন আবহাওয়ার। দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বুধ ও বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশ ক্ষীণ। মঙ্গলবার প্রায় সব জেলাতেই ভিজতে পারে বৃষ্টিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায়। বুধবার 6 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ভিজতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান। বৃহস্পতিবার হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আবার উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম থাকবে। তবে আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় দফায় দফায় বৃষ্টি হলেও তাপমাত্রার হেরফের হবে না। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 81 থেকে 94%। এদিকে শুধু বাংলায় নয়, আগামী 2-3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে দিল্লি, রাজস্থান, বিহার, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, কেরল, মাহে, উত্তরাখণ্ড, তামিলনাড়ুতে। অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে উত্তাল গোটা রাজ্য। এবার সেই সুরেই সুর মেলালেন অভিযুক্তের দিদি। গুণধর ভাইয়ের সঙ্গে অনেক আগেই দূরত্ব তৈরি করে নিয়েছিলেন দিদি। আরজিকর কাণ্ডে ধৃত ভাইয়ের কঠোরতম শাস্তি চাইলেন সঞ্জয়ের দিদি পূজা রায়। এও বলেন ফাঁসি হলে তার দেহও নেবেন না। আরজিকরে স্নাতকোত্তর পড়ুয়া চিকিৎসককে নৃশংসভাবে হত্যা করার অপরাধে গ্রেপ্তার করা হয় সঞ্জয় রায়কে। সঞ্জয় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার ছিল। তার দিদিও কলকাতা পুলিশে কর্মরত। ভাইয়ের কুকর্মের প্রতিবাদের পাশাপাশি তার কঠোর শাস্তির দাবি তুলেছেন দিদিও। সঞ্জয় বরাবরই খারাপ ছেলে হিসেবে ঘরে ও বাইরে পরিচিত ছিল। তার কর্মকাণ্ডের জেরে তিতিবিরক্ত ছিলেন পরিবারের লোকজন।
বিয়ের পর থেকে আলাদা থাকেন দিদি। এদিন তিনি বলেন ওকে নিজের ভাই বলে পরিচয় দিতেও লজ্জা লাগে। ওর এত কুকীর্তি যে বাধ্য হয়েই আমরা ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি। আমরা বোনেরাই মায়ের দেখাশোনা করি। তার বক্তব্য ও ঘরেও থাকতো না, আসতো যেত যখন ইচ্ছে। নিজেই একদিন বলল এই ঘরে আসবো না, থাকবো না। আরজি করে যে নৃশংস ঘটনা ঘটিয়েছে তাতে ওর কঠোরতম শাস্তি হওয়া উচিত। তবে সকলের কাছে একটাই অনুরোধ, আপনারা ওকে নিয়ে যা খুশি করুন, দয়া করে ওর দেহ আমাদের দেবেন না। ফাঁসি হলেও আমরা ওর দেহ নেব না। এরকম নোংরা মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যায় না। প্রসঙ্গত সঞ্জয়কে নিয়ে তিতি বিরক্ত তার প্রতিবেশীরাও। দিন রাত মদ খেত, একের পর এক বিয়ে, তার নেশা ছিল। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় এলাকায় নিজেকে কলকাতা পুলিশের কর্মরত বলে পরিচয় দিত, অথচ তার পুলিশ দিদি জানতেন না ভাই কী কাজ করে, কোন থানায় কর্মরত। দিদি জানান ও বরাবরই বদ মেজাজি ছিল, নিজের মর্জির মালিক। জিজ্ঞেস করলে তর্ক করত, কাউকে কিছু জানাতো না। কি করে সে চাকরি পেল, কবে থেকে চাকরিতে যোগ দেয়, তারা কেউ জানেন না। সিভিক ভলেন্টিয়ার হয়ে কলকাতা পুলিশের মোটরসাইকেল নিয়ে ঘুরত সঞ্জয়। ওই বাইক নিয়েও বাড়িতেও গিয়েছিল। বাইক কোথা থেকে পেল জিজ্ঞেস করলে বলেছিল অফিস দিয়েছে। এতক্ষণ খবর শুনছিলেন বর্তমান নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।